আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিচার করতে ব্যর্থ হলে গণ আদালতে আওয়ামী লীগের বিচার করা হবে। নূর হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। ঢাকার বিভিন্ন জোন ও আশপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রতীক নৌকা মার্কাকে নির্বাচনের আগেই নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান দলের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল 4টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। আর সোমবার সকাল 11টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে আর নির্বাচিত সরকার বিচার করবে স্বৈরাচারের। তিনি বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে তা গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাই দরকার ঐক্য।
এবি পার্টি প্রতিষ্ঠা বার্ষিকে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দলটির এই আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। মানবিক করিডোরের সিদ্ধান্ত সংসদ থেকে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার কোনো কারণ নেই, তবে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় সবার ঐক্য জরুরি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এসব বিষয়ে কোনো অনৈক্য হলে সুবিধা নেবে অন্য পক্ষ, এমন মত বক্তাদের। অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সমাবেশ সফল করতে ও 4 দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। সংগঠনটির 4 দফার মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখার দাবি। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে 16 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান 149তম। গণমাধ্যমের স্বাধীনতা সূচকের মান বিবেচনায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর রিপোর্ট প্রকাশ করে। সংস্থাটির এ বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 151তম, পাকিস্তানের 158তম ও ভুটানের 152তম। টানা নবমবারের মতো সূচকে শীর্ষে আছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস। সূচকে 2024 সালে 11 ধাপ পেছানোর পর এবছর আরও 2 ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র 57তম স্থানে অবস্থান করছে। এই সূচকে দেশটির অবস্থান এখন পশ্চিম আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনেরও নিচে। মিয়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ব কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে, এটা সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে তিনি সরকারের অবস্থানের কথা স্পষ্ট করেন। এ সময় প্রেস সচিব জানান, জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তা ভাবনা করে তবে সরকার ইচ্ছুক, তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। এ সময় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা জানান তিনি। বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব
করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাংয়ের এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে টানা 4 দিন বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী শনি, রবি এবং সোমবারও সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জুমার নামাজ শেষে রাজধানী আফতাবনগরের আবাসিক এলাকার কয়েকশো বাসিন্দা যোগ দেয় এই মানববন্ধনে। তারা অভিযোগ করেন, সম্পূর্ণ আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও প্রতি বছর নিয়ম অমান্য করে ব্যক্তি স্বার্থে পুরো এলাকা জুড়ে বসানো হয় পশুর হাট। এতে বিপাকে পড়েন তারা। পশুর বর্জ্যসহ হাট শেষে ফেলে যাওয়া আবর্জনার কারণে এলাকায় সারা বছর মশার প্রাদুর্ভাব থাকে জানিয়ে মানববন্ধনকারীরা বলেন, নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগে শিশুসহ সব বয়সী মানুষ। তাই এবছর থেকে আর কখনোই যেন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর অনুমতি না দেওয়া হয়, তার দাবি জানান এলাকাবাসী। বগুড়ায় আগামী 23 মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও 24 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভাগীয় প্রস্তুতি সভা হয়েছে। বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনার হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব টুডু। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় ও রাজশাহী এবং রংপুর বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরও একটি বড় জনগোষ্ঠী রয়েছে, যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। তাদের ভাবনা, মতামত ও পরামর্শ নিয়ে তারুণ্যদীপ্ত দেশ গড়ে তুলতে হবে। নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর জন্য প্রতি বছরের মতো এবারও আয়োজিত হল লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের বার্ষিক সম্মেলন। বিকেলে রাজধানী একটি হোটেলে ক্লাবটির 29তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা গভর্নর মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা বলেন, নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর পাশাপাশি বছর জুড়ে ক্লাব কর্তৃক সেবামূলক কাজগুলোকে স্বীকৃতি জানানো এই কনভেনশনের অন্যতম উদ্দেশ্য। আয়োজনে বিভিন্ন জেলা গভর্নর ও ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন। 1958 সালে প্রতিষ্ঠিত ক্লাবটির বর্তমানে দেশ জুড়ে প্রায় 460টি লায়ন্স রটারি ক্লাব রয়েছে। এটা আমাদের নতুন নেতৃত্ব স্বাগত জানাবার জন্য এই কনভেনশনটা হয়ে থাকে। তা আমরা এই বছর আমি গভর্নর হিসেবে আছি, আগামী বছর নেতৃত্বে যারা আসবেন তাদের জন্য বেসিক্যালি এই কনভেনশন। এবং এই কনভেনশনে আমরা সারা বছর আমরা যে সেবামূলক কাজগুলো, কর্মকাণ্ডগুলো করে আসছি, সেই সেবামূলক কর্মকাণ্ডগুলো মূল্যায়িত হবে এই কনভেনশনে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বড় মৌসুমে চালের বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহে ব্যবধানে প্রায় 12 টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়, আর 5 টাকা কমে BR28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তবে হঠাৎ চড়া মুরগির দাম 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 30 টাকা বেড়ে সোনালিকা মুরগি 300, আর 100 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। বাজারে 50 টাকার নিচে মিলছে না সবজি। সেলিম মালিকের রিপোর্ট। যখন প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমেছিল সহনীয় মাত্রায়, তখন ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে চালের। তবে বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় রাজধানীর টাউন হল বাজারে বেশ খানিকটা কমেছে মিনিকেট ও BR28 চালের দাম। মিনিকেট তো পুরান ছিল আপনার 85 টাকা কেজি, এখন তো মনে করেন নতুন আছে, এখন 78 থেকে 80 টাকা কিংবা 76 টাকাও দাম আছে। আর 2800 মনে করেন আপনার যে আগে ছিল 60-62, এখন ওই 28 চলে আসছে আপনার 58 থেকে 60-এর মধ্যে আছে। বেশ উত্তপ্ত মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে বেড়েছে 20 টাকা, সোনালিকায় 30, আর দেশি মুরগির দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত।
সোনালী মুরগি 270 টাকা ছিল, এখন বর্তমানে বাজারে 300 টাকা। ব্রয়লার মুরগি কালকে বেচা কিনা করছে 170 টাকা, এখন বর্তমানে হলো 190 টাকা। আর দেশি মুরগি হয়েছে 700 টাকা কেজি, কালকে ছিল 20 টাকা, 620 টাকা। প্রকৃতিতে গ্রীষ্মের গরম হাওয়া বইলেও বাজারে সরবরাহ বাড়েনি গরমের সবজির, তাই তো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। প্রতি সবজিতে 10 টাকা 15 টাকা করে কেজি প্রতি বেশি আসতেছে। জালি 50 টাকা 60 টাকা পিস, লাউ 70-80, পটল 80 টাকা কেজি, তারপরে পেঁপে 70 টাকা 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, ঝিঙা 80 টাকা, এরকম প্রত্যেকটা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তবে আলু ও পেঁয়াজের দর কমেছে কেজিতে 5 টাকা। দেশি পেঁয়াজ ছিল আগে 60 টাকা, এখন 55 টাকা, 5 টাকা কেজিতে কমছে। আলু ছিল 25, আলু এখন 20, আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল 70, এখন এটা 60। দাম বাড়তির দিকে দেশি মাছের, পদ্মার ইলিশের দাম উঠেছে 3000 টাকা পর্যন্ত। মাছের বাজার অনেক দাম, মাছের দাম বেশি, কেজিতে 100-150 টাকা বাড়তি। ইলিশ মাছের এখন আমদানি কম, বুঝছেন, যেহেতু এটি কোলেস্টারের মাছ, এটা কাঁচা ইলিশ হলো বহুত দাম। যেটা একবার কাঁচা ইলিশ না, ওটা 250-3000 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। এই বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।